নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট 7 PM প্রাইম টাইম উইথ ইলমাস সৈয়দ। আর আজ প্রথমেই অবশ্যই এই মুহূর্তে যে জিনিসটা আপনারা সবাই জানতে চান, যে খবরটা আপনারা সবাই জানতে চান, হ্যাঁ, দাবাং নেতা বিজেপির দিলীপ ঘোষ তার শুভ বিবাহ সম্পন্ন হলো। সেই ছবি আমরা আপনাদের সারাদিন ধরে দেখিয়েছি আমাদের ডিজিটাল পেজেস, ওয়েব পেজেস এবং টেলিভিশনের স্ক্রিনে। দিলীপ ঘোষের 61 বছর বয়সে নতুন ইনিংস শুরু করার যে পরিকল্পনা, তাকে সাধুবাদ জানিয়ে তার বিয়ের প্রতিটা মুহূর্ত দেখিয়েছি। এই মুহূর্তে লেটেস্ট আপডেট, দিলীপ ঘোষের শুভ বিবাহ সম্পন্ন হলো। দেখুন, রাজনীতিবিদরা যখন শুভ কাজ করেন তখন সত্যি ভালো লাগে, কিন্তু এই শুভ অশুভর লড়াই, যার নাম রাজনীতি, রাজতন্ত্র, সেই রাজতন্ত্রে মুর্শিদাবাদের মতো ঘটনা যখন ঘটে তখন আমরা সমস্যায় পড়ি। আমরা বুঝতে পারি না এর জন্য দায়ী কে, প্রশাসন, রাজনৈতিক ধর্মান্ধকতা, নাকি আম জনতা। আসলে কোল্যাটারাল ড্যামেজ হয়ে বারবার কপাল পড়ে সেই আম জনতার। মুর্শিদাবাদেও তাই হয়েছে জানেন। ঘর পুরল যাদের, তারা কিন্তু নিরীহ গরিব মানুষ। স্বজন হারালেন যারা, তারাও নিরীহ গরিব মানুষ, আম জনতা, যাদেরকে বড় বড় লেখকরা ছোট ছোট ভাষায় ম্যাঙ্গো পিপল বলে ছেড়ে দেন। মুর্শিদাবাদে যা হয়েছিল সেটা কি স্পর অফ দ্য মোমেন্টে ঘটে যাওয়া একটি ঘটনা, নাকি পরিকল্পিত হামলা? এই প্রশ্ন এখন জোরালো হয়ে চারদিকে ঘুরছে। পরিকল্পিত হামলা চালানো হয়েছে মুর্শিদাবাদে। বিএসএফ কে লক্ষ্য করে পেট্রোল বোমা মারা হয়েছে, সেখানকার মানুষ আক্রান্ত হয়েছে, 3 জনের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা এনআইএ তাদের তদন্তই একেবারে ন্যায্য হবে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ঘটনার ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে এমনই যুক্তি দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট অভিযোগ, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তাতে রাজ্য পুলিশের তদন্ত নিয়ে সন্দেহ আছে, তাই রাজ্য পুলিশের তদন্ত দরকার নেই, দরকার এনআইএর তদন্ত। মুর্শিদাবাদে অশান্তির পেছনে বাংলাদেশ যোগ রয়েছে বলেও দাবি করেছেন শুভেন্দু। তার বক্তব্য, মালদা মোথাবাড়ির পর মুর্শিদাবাদ, হাওড়া, আমতলা পরপর একই ঘটনা ঘটেছে। বিষয়টি একদমই পরিষ্কার যে কোটাটা আগে থেকে পরিকল্পিতভাবে চালানো হয়েছে। আর এই সব ঘটনার একটাই সূত্র, বাংলাদেশ। সেখান থেকে এই লোক এসে এই কাণ্ড ঘটাচ্ছে। দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বারবার এই বহিরাগত তথ্যতে শিলমোহর দিয়েছেন। শুনুন। বলেছে আপনাদেরকে, বলছে যাদের সঙ্গে উঠা বসা, যারা কদিন আগে ঈদের নিমন্ত্রণ করলো, যাদেরকে আমরা কদিন আগে দুর্গাপুজোর নিমন্ত্রণ করলাম, সেই লোকগুলোই আমাদের বাড়ি লুট করে ভেঙে সব নিয়ে চলে গেল। পায়ের টায়ের বলে কিছু হবে না, ওখানেই পিএফআই, সিমি, আনসারুল বাংলা, জিহাদি জঙ্গিরা আছে। উনি কিছু বোকা লোককে বোকা বানান বারবার। আমরা ডিমন্ডিশন হতে দেবো না, আমরা 370 ধারা হতে দেবো না, হাঁটাতে দেবো না, 3 তালাক হাঁটাতে দেবো না, সব বলেছেন উনি। এখনো সেই কথাই বলে। ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই। ওনার পার্টিতে ওনার কথা চলে না, ওনার সরকারে ওনার কথা চলে না। কিন্তু এই যে উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদের দিয়ে লুটপাট করানো হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়। আর এটা যদি চলতে থাকে, সত্যি সত্যি পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এসজি অশোক চক্রবর্তী তিনি কিন্তু আদালতে জানান শুভেন্দু অধিকারীর আইনজীবীদের সঙ্গে তিনি একেবারে সহমত। তার বক্তব্য, রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি জানানো উচিত ছিল, কিন্তু তা তারা করেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি মনে করে তাহলে সরাসরি তারা এনআইএ তদন্তের নির্দেশ দিতেই পারে। এদিকে এনআইএর আইনজীবী অরুণ কুমার মাইতি বলছেন তাদের তরফ থেকে প্রাথমিক একটি রিপোর্ট জমা দেওয়া যেতে পারে। তদন্তে হস্তান্তর না করে, অর্থাৎ পুলিশ এসআইটি যা তদন্ত করছে তার সঙ্গে কোনো রকম বিবাদ সৃষ্টি না করে একটি রিপোর্ট জমা দেওয়া যেতেই পারে। তা কি হবে? রাজ্যের ভূমিকা নিয়েও কিন্তু ক্ষোভ উগড়ে দেওয়া রয়েছে এই মামলার শুনানিতে। বলা হয়েছে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও রাজ্য সরকারের অনুমতি ছাড়া তারা কিছুই করতে পারবে না, আর এক্ষেত্রে সরকার সহযোগিতা করছে না। এই অভিযোগ তো নতুন নয়।
যদিও রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টি মানতে একেবারেই রাজি হননি। রাজ্যের তরফে বলা হয় আরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, এই ঘটনায় অনেক গ্রেফতারও করা হয়েছে, সিট গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। রাজ্য পুলিশদের শীর্ষ আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। আগের থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তাই এখন এনআইএ তদন্তের কোনো প্রয়োজন রয়েছে বলে তারা মনে করছেন না। সবার বক্তব্য শোনার পর আদালত জানিয়ে দিয়েছে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত আপাতত কেন্দ্রীয় বাহিনী ঠিক যেখানে আছে সেখানেই থাকবে। আদালতের পর্যবেক্ষণ, তদন্তকারী কমিটি গঠন করা যেতে পারে, পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়ার দরকার, যতদিন না তা হচ্ছে শান্তি রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা রাজ্যের দায়িত্ব। আবার এও জানানো হয়েছে যে প্রথম উদ্দেশ্যে মানুষকে ঘরে ফেরানো হওয়া উচিত। জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন, স্টেট লিগ্যাল সার্ভিসেস 3 জন সদস্য মিলে দেখতে পারে কারা ঘরে ফিরতে পারেননি। হাইকোর্ট বলছে ক্ষতিপূরণ মানুষ ফেরাতে পারে, কিন্তু মানুষকে ঘরে ফেরাতে হবে। ক্ষতিপূরণ দিয়েই হবে না, মানুষকে তাদের বাড়িতে ফেরাতে হবে। সমস্যা হলো এই সমস্ত কিছুর মধ্যে আদৌ বাংলাদেশি তত্ত্ব আছে কি নেই, থাকা উচিত কি থাকা উচিত নয়, এর সবের মধ্যে হঠাৎ করে বাংলাদেশ তাদের নাক গলিয়ে ফেলেছে। নিজেদের দেশ নিয়ে হুঁশ নেই, পড়শি দেশ নিয়ে বেশি চিন্তা করছে এই মুহূর্তে বাংলাদেশ। মুর্শিদাবাদের হিংসা নিয়ে নিন্দা করছে বাংলাদেশ, আর এর পাল্টা জবাব দিয়েছি আমরাও, অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রক। ঢাকা এই মন্তব্যে অযৌক্তিক এমনটাই বলা হয়েছে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদে যে মহিংসা ঘটে, যে অশান্তি ঘটে, তাতে বাংলাদেশের যোগ থাকতে পারে বলেই দাবি করা হয়েছে সরকারি সূত্রে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কথা উল্লেখ করেছেন। বাংলাদেশ এই প্রসঙ্গেই বক্তব্য রাখে। বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা পশ্চিমবঙ্গ ও ভারত সরকারের কাছে অনুরোধ করছি সংখ্যালঘু মুসলিমদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য যেন প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ করা হয়। ভাবুন কাণ্ড, যে দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হয়, ইসকনের একজন স্বামীজি এখনো পর্যন্ত জেলে আটকে, যে দেশে আমরা চোখের সামনে দেখেছি কিভাবে সংখ্যালঘুদের ওপর বারবার আক্রমণ হানানো হয়েছে, সেই দেশ আবার ভারতকে সংখ্যালঘু নিয়ে জ্ঞান দেয়। হোয়াট গাটস আই টেল ইউ। আর এদিন বিদেশ মন্ত্রক, আমাদের বিদেশ মন্ত্রক তরফে বাংলাদেশের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের এই মন্তব্য হলো ভারতের সঙ্গে সে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও হত্যার, যেখানে অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, তার তুলনা টানার চেষ্টা। বাংলাদেশকে নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার কথাই বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বিদেশ মন্ত্রকের বক্তব্য, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন নিয়ে ভারত উদ্বিগ্ন, আগেও ছিল, এখনো আছে। এর সঙ্গে তুলনা টানার প্রচেষ্টা ছলনা ছাড়া আর কিছুই নয়। বিশ্বাস করুন, এখানে সংখ্যালঘুদের উপর কিচ্ছু হয়নি। ওখানে জঘন্য অপরাধীরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়ায়। অযৌক্তিক মন্তব্য করার আগে বাংলাদেশের উচিত নিজেদের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। এবার এই প্রসঙ্গেই বলে রাখি, সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানিয়েছিলেন 2024 সালের অগস্ট মাস থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর 2400-রও বেশি হিংসার ঘটনা ঘটেছে। শুধু 2025 সালেই 72টি হামলার ঘটনা ঘটেছে। সেই বাংলাদেশ আমাদেরকে নাকি বিরাট বিরাট বক্তব্য দিচ্ছে। এখানেই শেষ হতে পারত জানেন এই বিতর্ক, কিন্তু শেষ হচ্ছে না, কারণ পাকিস্তান, তারা এখন তো বাংলাদেশের নতুন বন্ধু, বাংলাদেশের সঙ্গে তখন পাকিস্তানের একেবারে আঁতাত। সেই পাকিস্তানও আবার নতুন করে দিবাস্বপ্ন দেখছে। কাশ্মীর নিয়ে দিবাস্বপ্ন দেখা ছাড়ছে না পাকিস্তান, এবং একই সঙ্গে ভারতবর্ষে সমস্যা করার জন্য এই সংখ্যালঘু তত্ত্ব নিয়ে তারাও আবার লম্ফঝম্ফ করছে। বুধবার সে দেশের সেনাপ্রধান জেনারেল মুনির দাবি করছেন যে কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা, জাগলার ভেন। পাকিস্তানিরা কখনোই তা ভুলবে না। পাক সেনাপ্রধানের এই মন্তব্যের এবার কড়া জবাব দিল ভারত। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল পাক সেনাপ্রধানের মন্তব্যের প্রতিক্রিয়া দিয়ে বলেন, কোন বিদেশের মাটি কিভাবে গলার শিরা হতে পারে
এই কাশ্মীর ভারতের অংশ। পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের সম্পর্ক একটাই, বেআইনিভাবে দখল করে ভূখণ্ডকে খালি করা। প্রসঙ্গত অনাবাসী পাকিস্তানিদের সঙ্গে কথা বলতে গিয়ে জেনারেল আসিম মুনির বলছেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট, কাশ্মীর আমাদের কণ্ঠের শিরা, আমরা ভুলব না, আমাদের কাশ্মীরি ভাইদের লড়াই করতে ছেড়ে দেব না। হায় বাবা, ভাবুন কপাল, এই পাকিস্তানও হঠাৎ কাশ্মীর কাশ্মীর করছে। আবার এই মুনিরই বলছে টু নেশন থিওরি একদম ঠিক, হিন্দুদের সঙ্গে মুসলমানরা বসবাস করতে পারে না। ও মুনির, ভারতে এসো, ভারতে এসে দেখে যাও কিভাবে রাম রহিম ভাই ভাই হয়ে থেকে যায়। এবং বিশ্বাস করো, কার্গিল থেকে শুরু করে ৭১, এই মুসলিম সেনারাই কিংবা এই মুসলিম হিন্দু মিলে যে ইন্ডিয়ান আর্মি, তারাই কিন্তু তোমাদের খান সেনা, তোমাদের পাঠান সেনাকে একেবারে লাথি মেরে ভারত থেকে বার করেছিল, মনে আছে? আমার সঙ্গে এই মুহূর্তে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছেন, কর্নেল কে শ্রীবাস্তব, ডিফেন্স এক্সপার্ট, এই সময় রেখেছে। প্লিজ অন দ্য স্ক্রিন প্লিজ। কর্নেল শ্রীবাস্তব বহুদিন ধরে কাশ্মীর বাংলাদেশকে স্টাডি করছেন। আমার প্রথম প্রশ্ন কর্নেল শ্রীবাস্তবকে, আই হোপ হি ইজ অনলাইন। কর্নেল শ্রীবাস্তব, কিভাবে দেখছেন বাংলাদেশ হঠাৎ করে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছে, একেবারে ভারত বিরোধী প্রতিক্রিয়া? পাকিস্তান তারাও আবার লাফালাফি করছে, কাশ্মীরকে নিজেদের জাগলার ভেন বলছে। কিন্তু এটা একেবারে স্পষ্ট যে মুর্শিদাবাদে যা হয়েছে তার পেছনে জঙ্গি যোগ থাকলেও থাকতে পারে। কেন করছে এমন পাকিস্তান বাংলাদেশ, কর্নেল শ্রীবাস্তব? খুব নমস্কার, আপনি খুব ভালোভাবে প্রশ্নটা করেছেন আর সব বিন্দুটা মিলিয়ে দিয়েছেন। ইউ হ্যাভ কানেক্টেড অল দ্য ডটস, রাইট? নাম্বার 1, যখন থেকে ইউনুস এসেছেন, উনি অ্যান্টি হাসিনা, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যেটা আছে, অ্যান্টি ইন্ডিয়া ফোর্স যেটা আছে, ওটা নভেম্বর 2024-এর পর উনি ওটা মিলিয়ে এটা একটা পলিটিক্স হয়ে যাচ্ছেন, যার মধ্যে পাকিস্তান এন্ড চায়না একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। উনি জানেন ট্রাম্প, আর এরকম বললো, ট্রাম্প বলেও দিল কি বাংলাদেশ নিয়ে যা করবেন মোদী করবেন। তো এখন দেখতে পেয়েছেন ইউনুসের একটা ওয়েল ক্রাফটেড স্ট্র্যাটেজি। ওই ওয়েল ক্রাফটেড স্ট্র্যাটেজির মধ্যে উনি বলছেন নর্থ ইস্ট ইন্ডিয়াকে আমি ডিসেন্ট্রালাইজ করবো, আমি সমুদ্রের রাজা আছি। উনি 21 জানুয়ারিতে আপনি দেখেছেন উনি আইএসআই কে, এই দুদিন আগে ওনাদের ফরেন সেক্রেটারি এসেছিল, আমার ফরেন বিদেশ মন্ত্রী আছে, ওরা উনি কি করছেন, হি ইজ প্লেইং ইন দ্য হ্যান্ডস অফ দ্য ফান্ডামেন্টালিস্ট পিপল ইন বাংলাদেশ এন্ড হি ইজ ট্রাইং টু কানেক্ট, রাইট? এখন দেখুন এটা কি করে সবার করেছে, সবার পারপাসটা করতে। পাকিস্তানে আপনি জানেন পাকিস্তানে কি কন্ডিশন আছে, আপনি জানেন এখন নর্থ ইস্ট কন্ডিশন যেটা খাইবর পাখতুনখোয়া বলি ওর কন্ডিশন, পাক অকুপাইড কাশ্মীরে কি রকম কন্ডিশন আছে। তো পাকিস্তান আর্মি ওখানে ওদের ক্রেডিবিলিটি টোটালি লো। আসিফ মুনির জানেন এটা, যে আজকে পাকিস্তানের লোক, পাকিস্তানে যে সিটিজেন আছে, ওদের নিজের আর্মির ওখানে কোনো কাজ নেই, আর ওনার কাছে আর বিকজ এই যে ইমরান খান উনি জেলে বসে আছেন, ওই পাকিস্তান আর্মির প্রত্যেকটা কাজ আর শেষ করছেন। তাই জন্য একটা স্ট্র্যাটেজি উনি বানিয়েছেন, লেটস ডিফ্লেক্ট দ্য টেনশন from Balochistan, Khyber Pakhtunkhwa, internal politics and the loss of credibility of the Pakistan. ওরা একটা নতুন জায়গা তৈরি করছে বাংলাদেশ, and বাংলাদেশে কি দিতে যাবে, বাংলাদেশের আমেরিকা $23 মিলিয়ন দিল এক বছর আগে টু ডিসেন্ট্রালাইজ দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এখন চায়না ঢুকে পড়েছে, আবার রাশিয়ার সঙ্গে একটা নতুন রকমের হচ্ছে, আর এটা সব হচ্ছে কক্সবাজার নিয়ে। Now let's come to the Murshidabad violence. 8th to 13th of this month. Now, or they have drawn the 3 bloods. 3 lives have been drawn from both the communities. 2 from Hindu, 1 from the Muslim. Now, thing is that we have studied it well. There is the model of Kashmir. পয়সা না দিলে আপনি এরকম জিনিস আপনি মোবিলাইজ করতে পারেন, আপনাকে লোককে মেসেজ পাঠাতে হবে, ওদেরকে পয়সা দিতে হবে, ওদেরকে রাস্তায় আনতে হবে। আর ওই পয়সা নিয়ে হেলবাল যেটা হলো 14 তারিখের এই মাসে হাওড়াতে আজাদ লোককে গ্রেফতার করা হলো। He was dealing with the Hawala, and all of us know that Hawala is a terror money. Hawala is a কর্নেল শ্রীবাস্তব, এখানে একটি অভিযোগ বারবার আসছে এবং সেটা প্রতিটা রাজনৈতিক দল থেকে আসছে। বিজেপি বলছে যে এর পেছনে বাংলাদেশি জঙ্গিরা রয়েছে। বিজেপি তো নাম করে করে আনসারুল্লাহ বাংলা টিমের কথা বলছে যে এদের স্লিপার সেল রয়েছে, এরা ঘটিয়েছে।
শুধু বিজেপি নয়, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পর্যন্ত বললেন যে যা হচ্ছে ওপার বাংলা থেকে লোক এসে হচ্ছে। এবার আমাদের বক্তব্য হচ্ছে একেবারে যে ছবিটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্ডার, আমাদের বর্ডারে বিএসএফ থাকে, তাহলে এই মাথা ব্যথা কার? যদি সত্যি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়ে থাকে, তারাই যদি মুর্শিদাবাদের এই ঘটনা ঘটিয়ে থাকে, সেটা ঘটাতে দেওয়ার আগে তাদের আটকানো গেল না? নাকি তারা অনেক আগে এখানে এসছেন এবং প্রশাসনিক সাহায্য, সেটা কেন্দ্র রাজ্য আমি জানি না কার, কিন্তু কারো তো একটা সাহায্য পেয়েছে, না হলে এই বাইরের বহিরাগত তথ্য কিভাবে খাড়া হয়? আপনি কি বুঝছেন? ভেরি গুড কোয়েশ্চেন। আপনি দুটো জিনিস বললেন, একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট বললেন, একটা সিকিউরিটি অফ দ্য ইন্ডো বাংলাদেশ বর্ডার। আপনি তো অনেক কনভেনশন, আপনি তো নিজে গেছেন গ্রাউন্ড। তাহলে প্রথম জিনিসটা পলিটিক্যাল। আপনি দেখুন তো এই মাসে শুধু ওয়াক হয়নি, এখানে 25,750 জন লোক, ওরা স্কুল টিচার্স, দে হ্যাভ লস্ট देयर জব। और ওর সঙ্গে প্রত্যেকটা লোকের সঙ্গে 4 জন লোক জড়িত, তাহলে মোর দেন 1 লাখ পিপল আর অ্যাফেক্টেড বাই দিস লস অফ জব, which now they have slightly modified it, now they can continue on all this problem. The political party, তার মধ্যে তৃণমূল একটা ন্যারেটিভ ছিল কি করে এটা আমরা ডিভাইড, আমরা একটা অন্য ন্যারেটিভ বিল্ড আপ করে পাবলিক অ্যাটেনশন দ্যাট আই ওয়ান্ট টু, and actually to the political domain এর মধ্যে আমরা কারণ নেই। বিজেপি and তৃণমূল কংগ্রেস, they are the two sides of the same coin, ওরা বাইনারি বানিয়েছে, তুমি না হলে আমি। এর মধ্যে পাবলিকের কিন্তু কারণ নেই। আপনি তো নিজেই করেছেন, এত করেছেন, আপনি আর্টিকারে আমাদের নির্ভয়া কাণ্ডে করলেন, এখন আপনি করছেন, কিছু হবে না, কারণ এটা বাইনারি আছে, যার মধ্যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে একটা বোঝাপড়া আছে, আমরা কি করবো, আমরা কিছু হাল্লাগুলা করবো, তারপরে সব শান্ত হয়ে যাবে, কেউ জাস্টিস পাবে। নির্ভয়া তো এখানে এখানে কর্নেল শ্রীবাস্তব, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে কাঠগড়ায় তুলছে, বলছে বিএসএফ কি করছিল? যদি ইনফিল্ট্রেশন হয়ে থাকে সেটা আটকানোর কাজ বিএসএফ এর। এই বক্তব্য কতটা ঠিক মমতার? আপনি কত সুন্দরভাবে ধরেছেন, অনেক আপনার চ্যানেলে আপনি অনেকবার এটা এই পার্লামেন্টে আমাদের নিউক্লিয়ার বোমা ফেলছে, ওর নিয়ে একটা চর্চা, ওর মধ্যে আমাদের মানুষ নিজে বলছেন সব থেকে আমাদের ল্যান্ড আছে, বাংলাদেশ লংগেস্ট ল্যান্ড বাউন্ডারি, আর ওর মধ্যে পশ্চিমবঙ্গের লার্জ নাম্বার অফ এরিয়া, 4 years been able to build up the strength. It is intentional. It is intentional কেন? It is intentional because of the trade, which is informal, which is we call it smuggling. এই স্মাগলিং এটা, এর মধ্যে অনেকগুলো লোক এর মধ্যে এফেক্টেড আছে। সরাসরি বলি because this is a national security matter. We must, as a good citizen of this country, যারা ভারত মাকে ভালোবাসে তাই এরকমই কথা বলবে। এইখানে আপনার স্মাগলিং এর জন্য এখানে কাটা তার দেওয়া হয়নি। আপনি তো নিজে গেছিলেন, নদী রুটে দেখলেন, আপনার কোনো কিছু সার্ভেলেন্স নেই, যেখানে আসতে পারে, কাশ্মীর থেকে জঙ্গিগুলো এখানে আসতে পারে, যেতে পারে। ইট ইজ আ ভেরি ইজি রুট নাও, দেয়ার ইজ নো প্রবলেম অ্যাবাউট ইট। সো দ্য সিকিউরিটি অফ বর্ডার lies with the central government, not the state government. Therefore, the central government has to take responsibility for this failure. আপনি 24-25 তারিখে দেখুন কি হলো, এই জানুয়ারি মাসে 21 তারিখে আপনার ওখানে আইএসআই ডেট গেল, 24-25 তারিখে নদিয়ার 4টে আন্ডারগ্রাউন্ড বাংকার, ওরকম ওর সময় তো আমরা সবাই বলেছিলাম টু দ্য কাশ্মীর। তো হু হ্যাজ গিভেন দ্যাট? হোয়াট ইজ দ্য ফলো আপ? নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড। যার বাড়ি থেকে এই বাংকার গুলো ক্যারি করা হলো, ওটা পালিয়ে গেছে, কেউ ইন্টারেস্টেড না, বিকজ ইট ইজ মাল্টি করোড়, মাল্টি 100 কোটি থেকে বেশি প্রত্যেক মাসে যেটা স্মাগলিং হচ্ছে, ওর কাট মানি সব জায়গায় আছে। এর মধ্যে কিছু বলার দরকার নেই। আওয়ামী লীগের গভর্নমেন্ট যখন ছিল গত বছর, ইন দ্য আর্লি মান্থ অফ দ্য লাস্ট ইয়ার, আপনি দেখবেন আওয়ামী লীগ লিডার এখানে কর্নেল শ্রীবাস্তব, আমি একটু মুর্শিদাবাদে ফিরবো। মুর্শিদাবাদে যে যে ঘটনা ঘটেছে কর্নেল শ্রীবাস্তব, আমরা একাধিক রিপোর্টস পাচ্ছি, যেখানে ওখানকার মানুষ, যারা বাসিন্দা, যারা ওখানে থাকে, যেসব জায়গায় অশান্তি হয়েছে, তারা বলছে যারা অশান্তি করলো তাদের দেখিনি, তাদের চিনি না, তাদের পাড়ায় দেখিনি, তারা মুখে কাপড় বেঁধে এসছে, অশান্তি করেছে, চলে গেছে। এই লোকগুলো কারা? এক। দ্বিতীয়, বিজেপি, টিএমসি সবাই একসঙ্গে বলছে যে বাইরে থেকে লোক এসছে। আমাদের দুটো প্রশ্ন আছে। এক, মেক ইন্ডিয়া ব্লিড উইথ 1000 কাটস, অপারেশন টোপ্যাজ। আমজনতা জানে না, কিন্তু অপারেশন টোপ্যাজ কি সেটা সামরিক বাহিনীর লোকজন জানে। পাকিস্তানে সেই সময়, ইফ আই এম নট ভেরি রং, জেনারেল ইয়াহিয়া খান ছিলেন,
এবং তার একটাই বক্তব্য ছিল, আমি ভারতবর্ষের ওপর 1000 আঘাত আনবো। কিভাবে? ভারতবর্ষের ভেতর ইনসার্জেন্সিকে বাড়াওয়া দিয়ে, ইনসার্জেন্সিকে আরো বাড়তে দিয়ে। এটা পাকিস্তানের অপারেশন টোপ্যাজ আজকের নয়, বহু বছর পুরনো একটি প্ল্যান। সেই সময় হয়নি। ইন্দিরা গান্ধীর সরকার সেই সময় নো ফ্লাই জোন করে দিয়ে 71 জিতে গিয়ে মোটামুটি পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিল বাপ কন হ্যায়। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট দ্যাটস দ্য ওয়ার্ড দ্যাট আই এম গোইং টু ইউজ। বাবাকে, সেটা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিলাম আমরা। কিন্তু সমস্যা হচ্ছে এই মুহূর্তে ফুল ফ্লেজেড ওয়ার্স হয় না, যুদ্ধ হয় না, কিন্তু ইনসার্জেন্সির পেছনে সরাসরি পাকিস্তান টাকা দেয়, মদত দেয়। এটা তাওয়াহুর রানা থেকে শুরু করে 26/11 থেকে শুরু করে বাকি কাশ্মীরে যে আনরেস্ট সব জায়গাতেই আমরা দেখেছি। এখন এলো বাংলাদেশ। পাকিস্তান থেকে ইনফিল্ট্রেশন করা এখন সহজ নয়, তবে বাংলাদেশ থেকে হচ্ছে। আমরা দেখেছি কিভাবে বাংলাদেশ থেকে এলইটি জঙ্গি সে এখানে ঢুকেছিল ক্যানিংয়ে, আপনি আমাদের সঙ্গে গিয়েছিলেন, পুরো জায়গাটা ঘুরে দেখেছিলেন। বাংলাদেশ আর পাকিস্তান এখন বন্ধু, হাতে হাত, হাতে হাত 40 হাত। আইএসআই আবার এই সব কাজ করাচ্ছে না, এটা কি আমরা মেনে নেব? নাকি এর পেছনে পাকিস্তান, আইএসআই, বাংলাদেশ সবার মদত আছে? টোপাককে দুর্নীতিটা জন জিয়াউল হক লঞ্চ করেছিল, পয়সাটা এসেছিল আমেরিকা থেকে। ওরা পয়সা দিয়েছিলেন আফগানিস্তান থেকে, ওখান থেকে পয়সা সংগ্রহিত করে এখানে আমাদের কাশ্মীরে ট্রাভেল করলো, কাট বাই 1000 কাট, যেটা ওরা চুরিটাও দিয়েছিল। না, আপনি দেখুন, এটা পাকিস্তানের কাছে পয়সা নেই, এটা লেটস অ্যাকসেপ্ট ইট। পাকিস্তান ইজ এ ব্রোক কান্ট্রি, ইট ইজ এ ফিনিশ কান্ট্রি, ইট ইজ টোটালি গন। তো পয়সাটা দিক থেকে আগে আমেরিকা দিয়েছিল, যেটা শেষ হলো নভেম্বর মাসে। এখন চায়না, China is the one who is more concerned about your কি বলা যায় কক্সবাজার and Saint Martin Island and the Myanmar situation and encirclement। আর আপনি তো দেখছেন চায়না আর আমেরিকা যেটা ট্রাম্প ওয়ার হচ্ছে, ওর মধ্যে বাংলাদেশের কি রোল হবে? তিনি তো ইউনিস গিয়েছিলেন ওখানে, উনিশ তো গিয়েছিলেন চায়নাতে। তো চায়নার আজকে আপনি যদি ঢাকাতে যান, দুটো কান্ট্রির আপনার হাই কমিশনার যেটা আছে, দুটো কান্ট্রির অ্যাম্বাসি আছে, বেরিয়ে আছে। ওরাই সব থেকে বেশি ওরা অ্যাডভাইস দিচ্ছে, এর মধ্যে আছে পাকিস্তান আর দ্বিতীয় হচ্ছে চায়না। চায়না ওখানে এতগুলো সার্ভে করছে, ওরা সার্ভে করছে, বলছে উই আর দ্য বেস্ট। এন্ড ওরা এখন দেখুন আপনার গিয়ে উপর দিকে নর্থে গিয়ে ওখানে বলছে আমরা এই শিলিগুড়ি করিডোরের কাছে আমরা একটা হসপিটাল বানাবো। তো এটা আপনি ঠিকই ধরেছেন, এটা 5th জেনারেশন ওয়ারফেয়ার, এটা হাইব্রিড ওয়ারফেয়ার, রাইট? এই হাইব্রিড ওয়ারফেয়ারে বাংলাদেশের প্রফেসর কিন্তু পয়সা নিয়ে, আমি সোজাসুজি বলছি, পয়সা নিয়ে উনি প্যান ইসলামিক একটা জিনিসটা হাওয়া দিয়ে কিছুদিন আরো থাকতে চান। বিকজ একটা প্রশ্ন, এই পয়সাটা দিচ্ছে কে? শুধুই চাইনা? সিআইএ কে কি আমরা রুল আউট করব? কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই বললেন বাংলাদেশকে কয়েক মিলিয়ন ডলার আমেরিকা এডে দিয়েছে, এবং যেটা সিআইএ যে দেয় সেটা আমরা জানি। সিআইএ যে ভারতের খুব একটা ভালো বন্ধু নয় সেটা আমাদের স্বাধীনতার পর থেকে আমরা জানি। আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম স্যাবোটাজ করার চেষ্টা হয়েছে। কোনোদিন সিআইএ এবং আমেরিকা চাইনি আমরা নিউক্লিয়ার সুপার পাওয়ার হই। এবার ডিপ স্টেট থিওরি বাংলাদেশের পেছনেও রয়েছে। না হলে বাংলাদেশের হাসিনা সরকার, যেটা একটা ইন্ডিয়া ফ্রেন্ডলি গভর্নমেন্ট ছিল, সেটাকে কেন টপল করানো হলো? সেন্ট মার্টিন কলহ, ইন্ডিয়ান ওশান টেরিটরিকে নিজেদের জোনে নেওয়া, সমস্ত কিছু রয়েছে। এখানেই আমি একটা ছোট্ট ইনফারেন্স আনবো। 2024 সালে একটি বই বেরোয়, সেই বইটি লিখেছিলেন গ্রেগরি ডাগলাস। বইটির নাম মাই কনভারসেশনস উইথ দ্য ক্রো। এই ক্রো কে? এই ক্রো হলো রবার্ট ক্রাউলি, ডেপুটি ডিরেক্টর অফ দি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি কিংবা সিআইএ। কোন সাল? আমি কথা বলছি 1960 সালের সময়, 60s। সেই সময় দুজন মারা গিয়েছিলেন ভারতের একেবারে টপ নচ ফিগার্স, হোমি ভাবা, ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার সায়েন্স, and a prime minister, শাস্ত্রীজি। সেইখান থেকে আমার একটা প্রশ্ন, ক্রাউলি অ্যাডমিট করছে এই বইয়ে যে হোমি ভাবার প্লেন ক্ল্যাশ ওয়াজ আ সিআইএ মডাস অপারেন্ডি, সিআইএ করিয়েছে। এবং সেই কথোপকথনে আবার বলছে, কোট অ্যান্ড কোট বলছি, উই টুক আউট শাস্ত্রী, একদম বলছি উই টুক আউট শাস্ত্রী। তো এই সিআইএ, যদিও আমরা জানি না অফিসিয়ালি কোথাও এরকম কোনো বিবৃতি নেই, এটা একটা বইয়ে রয়েছে, একজন সাংবাদিক তার বইতে এটা লিখেছে,
তার সঙ্গে ডেপুটি ডিরেক্টর সেই সময় যিনি ছিলেন সিআই এর রবার্ট ক্রাউলি, তার সঙ্গে যে কথোপকথন হয়েছে সেটা দিয়েছে। কিন্তু যদি আমি তর্কের খাতিরে ধরি যে সেই ডেপুটি ডিরেক্টর যা বলছেন সত্যি কথা বলছেন, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর, তাহলে কি আমি মেনে নেব যে সিআইএও এখন এই মুহূর্তে ভারতীয় সাবকন্টিনেন্টে সমস্যা করার চেষ্টা করছেন এবং সরাসরি ফান্ড করছে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস? Very nice question. আপনি খুব ভালোভাবে রিসার্চ করেছেন, এটা as usual expected out of UL Magda. Now, after November 2024, যখন ওখানে রিজাইন চেঞ্জ হয়েছে, ওখানে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। 2024 আগে জো বাইডেন, আপনি তো দেখবেন ডেভিড লু এন্ড কতগুলো লোক, লু বাইডেন আর কতগুলো লোক ওখানে ছিলেন যারা $23 মিলিয়ন পাম্পিং করে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট জাগিয়ে এই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওদেরকে ফলসলি ইমপ্লিকেট করে ওখান থেকে রিজাইন করা হবে। আর ওর মধ্যে আমেরিকা ছিল, ওর মধ্যে চায়না ছিল, ওর মধ্যে মাল্টিপল পার্টি ওয়ার দেয়ার উইথ মাল্টিপল ইন্টারেস্ট, নো ডাউট অ্যাবাউট ইট। নাও সিচুয়েশন হ্যাজ চেঞ্জ। এখন চায়নার সঙ্গে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যুদ্ধটা আমেরিকা মার্কিন রাষ্ট্রের, আপনার যদি প্রবলেমটা হচ্ছে ওটা চায়না নিয়ে, আপনি দেখুন কতগুলো ওদের উপরে ট্যাক্স চাপানো হয়েছে, রাইট? এখন বাংলাদেশ নাও ভ্যাসিলেটিং বিটুইন কোথায় যাবে ওরা, ওরা কোয়াডে যাবে, আমেরিকা দিকে যাবে, না ওরা চায়না দিকে যাবে? এই প্রফেসর ইউনুস যিনি আছেন, ওনার তো কিছু লেনাদেন নেই, আমেরিকা তো এখন ডেমোক্রেট 4 সালের জন্য তো আর আসবে না। উনি কি করেছেন, চায়নার কাছে চলে গেছেন, চায়না ওনাকে অ্যাডভাইস করে পাকিস্তানের সঙ্গে অ্যালাইন করছে, একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টকে আবার ভালোভাবে রাখছে। আর এরাই পয়সা দিয়েছিল আপনার দু হাওয়ালা করলো মুর্শিদাবাদের কিন্তু আপনি দেখবেন, আপনি গিয়ে দেখবেন ওখানে যে বর্ডারের কাছে যারা লোক আছে, ওর মেল আছে, ওখানে একটা চক্র আছে যারা এইদিকে ওইদিকে ওরা স্মাগলিং অ্যাক্টিভিটি করে থাকে। আর ওর মধ্যে থেকে লোককে বেঁচে নেবে পয়সা দিয়ে এরা এই হামলাটা করালো। And this proves the political differences both at the state and the central. State government was able to divert their attention to like 25,700 people, teacher job আর 1 লক্ষ থেকে বেশি লোক রাস্তায় নামতে চলে একটা হিন্দু মুসলিমটা হোক, বক্স নামে একটা আমরা হিন্দু মুসলিমটা করি, কনসলিডেট করি। আর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভালো ব্যক্তি হলো, একটা বাইনারি ওরা পেয়ে গেল যে দেখো ওখানে অ্যাকচুয়ালি ওখানে যেটা লোক পালিয়েছে, যেখানে যে 2জন লোক হিন্দু 1জন লোক মুসলিম, আমাদের দুতরা লোক মারা গেল, তো ওর জন্য ওরা পলিটিক্স তো করবেই করবে। কিন্তু এখন এই 3 জনের জন্য এই ইউনিট রেসপন্সিবল আছেন, এই হাওয়ালা কমিটিটা আপনার ধরা পড়েছে, ওই হাওয়ালা ব্যাংক উনি অ্যাকসেপ্ট করবে? ওদের কি পররাষ্ট্রমন্ত্রী যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা বলছে যে আপনি আমাদেরকে জানবেন না, উনি কি ডিনাই করতে পারবেন যে আমার এই 2 দিন আগে আমাদের হাওড়া থেকে যে লোক ধরা পড়েছে বাংলাদেশের সিটিজেন নয়, ও কত কোটি টাকা কত মাল্টিপল অ্যাকাউন্টে পয়সা পাঠিয়েছে, উনি কি করতে পারবেন? উনি ভুলে গেছেন যে দিস ওয়ার্ল্ড ইজ নাও গ্লোবাল ওয়ার অন টেররিজম, এন্ড বাংলাদেশ এটা 3 জন লোকের মার্ডার, যেটা হত্যা মারা হয়েছে, ওর জন্য ডাইরেক্ট রেসপন্সিবল। এবার এখানেই আমার শেষ প্রশ্ন, ইটস মাই লাস্ট কোয়েশ্চেন, কারণ আমাকে একটা ছোট্ট বিরতি দিতেই হবে। কারণ শ্রীবাস্তব, সাধারণত ভারতের ইন্টারনাল ম্যাটারে বাংলাদেশ পাকিস্তান কারোরই কিছু বলার থাকে না, কিন্তু যেভাবে ভারতবর্ষের একটি ছোট্ট রাজ্য বাংলা, পশ্চিমবঙ্গ, তার মধ্যে একটি ছোট্ট জেলা মুর্শিদাবাদ, সেখানে একটি লোকাল ইনসিডেন্ট নিয়ে যেভাবে বাংলাদেশ এবং পাকিস্তান লাফালাফি শুরু করেছে, তাহলে এখান থেকে কি প্রমাণিত এটা ছক কষে ঘটানো হয়েছে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, যেখান থেকে বাংলাদেশ পাকিস্তান ফায়দা তুলতে চায়? বহুত ভালোভাবে আপনি কনক্লুড করছেন। ওরা টেস্টেড দ্য ওয়াটার, প্রত্যেকটা জিনিসের আগে ওরা টেস্টেড দ্য ওয়াটার। দিস ওয়াজ আ প্রিলিমিনারি অফ with small incident with the international investigation ওরা টেস্ট করে নিয়েছে, আমরা কি করে ইনসাইড করবো। the module is set, the system has been set, কোথায় পয়সা দেবো, কোথায় থেকে আমরা ট্রিগার করবো। আপনি মুর্শিদাবাদকে কম করে আসবেন আর 3 জন মেম্বার অফ পার্লামেন্ট আছে ওখানে, ওরা খুব সেকুলার ছিল, আপনি ভুলে যাবেন না। জঙ্গিপুর থেকে আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর ওনার ছেলে ওখান থেকে জিততেন, উনি তো একটা ব্রাহ্মণ লোক ছিলেন, ওখানে তো কোনোদিন হিন্দু মুসলিম হয়নি। জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে 5 লাইন এমপি, আপনিও জানেন আমাদের অভিরঞ্জন যিনি লিডার অপোজিশন, উনি তো কোনোদিন হিন্দু মুসলিম করেননি। কিন্তু একটা প্রফেশনাল পলিটিক্যাল ইলেকশন ম্যানেজমেন্ট পার্টি সেটা বাঙালি তৈরি করে দিল। আর এখন সবার ভয় হয়ে গেছে যে এখন ইলেকশনটা নেক্সট ইয়ার যে ইলেকশন হবে ওখানে কি হবে। They want to mislead a particular religious party লোককে যে আমার সঙ্গে থাকো, আমি তোমাকে ছেড়ে রাখি। This is the people's understanding. This is the facade to the state government. This is the inaction of the central government.
What are responsible for all these things? I think people of Bengal, those who are mega on it, what Bengal thinks today, rest of the country thinks tomorrow. What I can say is that are people on the ground, they will never get the justice. একেবারে ধন্যবাদ ধন্যবাদ কর্নেল আর কে শ্রীবাস্তব ডিফেন্স এক্সপার্ট আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ কর্নেল শ্রীবাস্তব, থ্যাঙ্কস আ লট ফর বিইং হিয়ার। অর্থাৎ কি দাঁড়ালো এই যে এর তদন্ত হওয়া দরকার, পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার, কঠোরভাবে তদন্ত হওয়া দরকার। যে কোনো এজেন্সি দ্য বেস্ট সুটেড ফর দিস শুড কাম ইন অ্যান্ড ইনভেস্টিগেট। যে হঠাৎ করে বাংলাদেশ কিংবা পাকিস্তান এখন ভারতের একটি ছোট্ট রাজ্য পশ্চিমবঙ্গ, তার একটি ছোট্ট জেলা মুর্শিদাবাদ, তার ভেতর একটি ছোট্ট গ্রাম জঙ্গিপুর, সুতি, ছোট কয়েকটা ব্লক, সেখানের ঘটনা নিয়ে এত লাফালাফি করছে কেন? ইন্টারন্যাশনাল প্রেশার দেওয়া হচ্ছে, বলা হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের সুরক্ষা রক্ষা করা হচ্ছে না কেন? এর পেছনে কি জিও পলিটিক্যাল, সাউথ এশিয়ার জিও পলিটিক্যাল সিচুয়েশনস রয়েছে? এই বিজেপি সিপিএম হিন্দু মুসলিমের বাইরে গিয়ে একটু ভাবতে হবে। হঠাৎ করে তারা প্রতিক্রিয়াই বা দিচ্ছে কারো, সাধারণত দেয় না। কত কিছুই তো হয় বাংলায়। সিএএ প্রোটেস্টের সময় তো কোনো প্রতিক্রিয়া পায়নি বাংলাদেশের কিংবা পাকিস্তানের। ফার্মার্স প্রোটেস্টের সময় তো কিচ্ছু পেলাম না। হঠাৎ করে এই ওয়াকফ নিয়ে এত প্রতিক্রিয়া কেন? তাহলে কি তাদের সরাসরি ইন্ধন রয়েছে? এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবা দরকার। এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সাইয়াদ। যে ছবিটা আপনারা এতক্ষণ দেখলেন, সেই ছবিটা হচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী চোর এই প্রসঙ্গে একটি প্লাকার্ড ধরে দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, রাজনীতি হবে, রাজনীতিতে আজকাজকি হবে, পলিটিক্যাল বিলিফস নিয়ে কথাবার্তা হবে, কিন্তু রাজনীতিতে ভাষা সন্ত্রাস হবে? 2025-এ দাঁড়িয়ে একটি সভ্য দেশে এই ছবিও দেখতে হবে? শুভেন্দু অধিকারীকে কখনো গো ব্যাক স্লোগান দেওয়া, কখনো শুভেন্দু অধিকারীর বাবাকে টার্গেট করে স্লোগান দেওয়া, চোর চোর চোরটা শিশির বাবু ... পুরোটা বললাম না। এই রকম স্লোগান উঠে আসা। দিলীপ ঘোষ, যিনি আজকে বিয়ে করলেন, খারাপ কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু তিনি তো এক সময় বলেছিলেন সাদা থান পাঠিয়ে দেব, লাথি মেরে বুক ভেঙে দেব। কিংবা উদয়ন গুহ, যিনি হাত ভাঙার মাথা ভাঙার নিদান দেন। কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মাঝে মাঝে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটু অন্যভাবে কথা বলে দেন, কুরুচিকর মন্তব্য করেন না, অন্যভাবে কথা বলে দেন। কিংবা শুভেন্দু অধিকারী, যিনি বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলার কথা বলেন। কিংবা হুমায়ুন কবির, যে হুমায়ুন কবির যখন যা ইচ্ছা তাই বলেন গঙ্গায় ভাসিয়ে দেব, সোমবার বিধানসভায় দেখে নেব। কিংবা ফিরহাদ হাকিম, যিনি নিজের মতো কখনো কখনো এমন এমন তোষণের কথা বলে দেন যেগুলো অদ্ভুত। এটা কোন রাজনীতি? আমি আপনাদের সেই প্রসঙ্গ দেখাবো, সেই সব বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে এই যে ছবিটা চলছে, মমতা চোর লেখা প্ল্যাকার্ড, ঠিক কি চলছে, কি হচ্ছে শুনুন, ভালোভাবে শুনুন। ফুল স্ক্রিন প্লিজ। রাজনীতিতে ভাষা সন্ত্রাস, অসৌজন্য, অপমানজনক, কখনো হিংস্র ভাষা। আমরা বলি, আগে কি ছিল তা বলা খুব সহজ নয়। রামমোহন রায় সতীদাহ প্রথার বিলোপের উদ্যোগ নিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল রক্ষণশীল সমাজরা, জানেন আপনারা সবাই। মৃত্যু কামনা তো আর আবশ্যিক উপাদান নয়,
প্যারীচরণ সরকার বারাসাতে মেয়েদের স্কুল বসানোতে তাতেও হত্যা করতে লাঠিয়াল পাঠিয়েছিল জমিদাররা। গালাগাল তো সে তুলনায় নস্যি। ভাষাবিদ প্রবৃত্ত সরকার বলছেন এটাই তো পশ্চিমবঙ্গের রীতিনীতি। তিনি আরো বলছেন আমরা সাধারণ মানুষ একা বা দলে পড়ে সকলেই কখনো না কখনো গালাগালি দিই, বিনিময়ে গালাগালি খাই। তবে এই হোমড়া চোমড়া রাজনৈতিক মাফ করবেন, আবার রাজনৈতিক নয়, বিশ্লেষকগুলো এদের কথা থেকে আমরা 2 পয়সার আমল দিই না। যেখানেই দেখবেন অ্যানালিস্ট শব্দটা দৌড়ে পালাবেন, কিছু জানে না, গবেট, কিচ্ছু বুঝতে পারে না। এই সন্ত্রাস ভারতের রাজনীতিতে ছিল না। একটা সময় ছিল যখন হীরেন মুখোপাধ্যায়, এনসি চ্যাটার্জি, আচার্য কৃপালিনী, অটল বিহারী বাজপেয়ী তাদের ভাষণ শোনার জন্য মানুষ উন্মুক্ত হয়ে থাকত। সেই জায়গায় ইন্দিরা গান্ধী তাকে কখনো ডাইনির সঙ্গে তুলনা, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে না করাকে কটাক্ষ, সবই আজকাল রাজনীতির মঞ্চ থেকে চর্চার বিষয়। নির্বাচনের সময় ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে ঘোরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যখন দিলীপ ঘোষ বলেন হুইল চেয়ারে না ঘুরে উনি বারমুডা পরে প্রচার চালাতে পারতেন, বিস্মিত হই না। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চ থেকে রেপ না হওয়ার নিদান দেন তখন অবাক লাগে না। আসলে রাজনীতি এখন কুকথার প্রদর্শনী হয়ে গিয়েছে। আজকের রাজনৈতিক ভাষণ অনেকটা সোপ অপেরার মতো, কে কত গালিগালাজ করে আর কে কত টিআরপি তুলতে পারে তার প্রতিযোগিতা। রাজনীতির আগিনায় ভাষার প্রয়োগ, শব্দ চয়ন এবং তার শালীনতা নিয়ে প্রশ্ন বা আলোচনা কোনোটাই নতুন নয়। গত লোকসভা ভোটের আগে সেই বিষয়টি যেন আরো একবার সামনে চলে এসেছিল। ধরুন যেমন বিধানসভার সামনে মমতার চোর প্ল্যাকার্ড হাতে বিরোধী দলনেতার অন্য বিধায়কদের সঙ্গে দাঁড়িয়ে চোর চোর বলে চিৎকার করা দেখলেন। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কালিদাস বলে আক্রমণ করা। শুনুন। मैं पहले कभी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। কিংবা ধরুন 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবো আর মুসলিম বিধায়কদের তুলে তুলে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, এই কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সেটাও একবার শুনুন। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এর পাল্টা আবার শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে হুমায়ুন কবির বলেন ওনাকে ঠুসে দেব। কি অদ্ভুত, শুনুন। বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে, যা খুশি তাই করে যাব, আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন, আমাদেরকে চ্যাংদোলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বুঝা। কিংবা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার কলিগ ফেলো পলিটিশিয়ান শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলছেন মাথার তারটা কাটা আছে। দেখুন। আমি তো আগেই বলেছি যে ওর মাথায় তার কাটা আছে, ওর কয়েকটা তার মানে অনেকগুলো তার তো আমাদের মাথায় আছে, তার মধ্যে 2-1টা তার ওর কাটা আছে বলে ও কখন কি বলে ও নিজেও জানে। পুলিশ রাস্তায় বেরোবে না, বিজেপির উপর ভরসা করে আমাদের থাকতে হবে, বিজেপির উপর ভরসা করে আমাদের প্রশাসন, আমাদের সাধারণ মানুষের জীবন, তাদের সম্পত্তি সব আমরা ছেড়ে দেব, আর ওরা লুটে পুটে খাবে। এটা পশ্চিমবাংলার বুকে হবে না। ওই শুভেন্দু অধিকারী যেন এটা মনে করে যে এই বাংলাতে কোনো রকম বিজেপির সন্ত্রাস, এবং ওই আবারও বলছি যে রামচন্দ্রকে সামনে রেখে
ধর্মীয় সন্ত্রাস সৃষ্টি করতে আমরা এখানে 1 ইঞ্চি জায়গা ছাড়ব না। আজকে আরও বলেছেন হিন্দুরা যদি বাঁচতে চায় তাহলে যেন কালকে গেরুয়া ধ্বজ নিয়ে যেখানেই পুজো হবে সেখানেই যেন যোগ দেয়। হ্যাঁ, ওর কথায় তো হিন্দুরা চলবে, ও ঠিক করে দেবে হিন্দুরা কোথায় যাবে, হিন্দুরা কোন দেবতাকে পূজা করবে, হিন্দুদের কোন মন্দিরে যাবে, সেটা শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে। শুভেন্দু অধিকারীর কোথায় আমাদের বাংলার মানুষ চলবে। কিংবা ধরুন মথুরাপুরের টিএমসি এমপি বাপি হালদার বলছেন চোখ তুলে নেবেন, হাত ভেঙে দেবেন। শুনুন। সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকার সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকার সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। এগুলোকে কি বলবেন? এই এত যে বক্তব্য শুনলেন, এগুলোকে কি বলবেন? ভাষা সন্ত্রাস ছাড়া তো আর কিছু বলা যায় না। পাগলের প্রলাপ বলা যায়, রকের আড্ডা বলা যায়। আমরা চাই না এগুলো প্রাইম টাইমে দেখাতে, ন্যাশনাল টেলিভিশনে দেখাতে, কিন্তু দেখাতে বাধ্য হই, কারণ এনারাই তো নেতা। হ্যাঁ, ঠিক শুনলেন, নেতা নয়, নেতা। এনারাই তো নেতা, নেতৃত্ব করছে। এনারা যবে নেতা হবেন না এবং নেতৃত্ব দেবেন, সেদিন হয়তো এই রাজ্যটা, এই দেশটা একটু হলেও বদলাবে। নাহলে ভাবুন তো, একজন বিরোধী দলের নেতা বলছেন সংখ্যালঘু এমপিদের, সংখ্যালঘু এমএলএদের চ্যাংদোলা করে বাইরে ফেলবেন, এবং তার পাল্টা আবার শাসক দলের এক বিধায়ক তিনিও বলছেন সোমবার দেখে নেবো, এখানে মারবো ওখানে মারবো। মুখ্যমন্ত্রীর পা ভেঙে যাচ্ছে, তিনি হুইল চেয়ারে, দিলীপ বাবু বলছেন বারমুডা পরে ঘুরে বেড়ান। উদয়ন গুহ রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে বলছেন তার কাটা। এগুলো কলেজ ক্যান্টিনে, পাড়ার রকে শোনা যেতে পারে, রাজনীতির ময়দানে নয়। একটা সময় ছিল জানেন, যখন বুদ্ধদেব ভট্টাচার্য বলবেন, কিংবা জ্যোতি বসু বলবেন, কিংবা প্রণব মুখোপাধ্যায় বলবেন বলে, কিংবা মনমোহন সিং বলবেন বলে, অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতা শোনার জন্য সবাই মুখিয়ে থাকতো। কারণ তাদের বক্তব্য, তাদের শব্দচয়ন, তাদের বক্তৃতায় আমরা উজ্জীবিত হতাম, পথ পেতাম। এখনো অনেকে বসে থাকে নরেন্দ্র মোদীর কথা শোনার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য। সেই নরেন্দ্র মোদীও কিন্তু 21-এর সময় এখানে নির্বাচনী প্রচারে এসে ওই দিদি দিদি বলে একটি ব্যঙ্গাত্মক কাণ্ড ঘটিয়ে চলে গেলেন। কি অদ্ভুত সিচুয়েশন ভাবুন তো। শালীনতাটা ঠিক কোথায়? শালীনতা কি রাজনীতিবিদরা আর মানবেন না? নির্বাচনী প্রচারে যাতে শালীনতা বজায় থাকে, বিশেষত ভাষা প্রয়োগের ক্ষেত্রে, সেই আর্জি জানাতে এক অভিনব পন্থা নিয়েছিলেন কলকাতার বাসিন্দা ঝর্ণা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন তিনি এবং সমচিন্তা সম্পন্ন আরো কয়েকজন নাগরিক। প্ল্যাকার্ডে লেখা স্পষ্ট একটি বার্তা: নির্বাচনী প্রচারে অশালীন ভাষা বন্ধ করুন। পেশায় বাচিক শিল্পী এবং লেখিকা ঝর্ণা ভট্টাচার্য বলেছিলেন, আমরা সবাই চাই রাজনীতিতে শালীনতা বজায় থাকুক। ভোটে দৈহিক রক্তক্ষরণের পাশাপাশি মানসিক রক্তক্ষরণও বন্ধ হোক। সুস্থ স্বাভাবিক ভোট হোক। নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাষা কেন শালীন হবে না? প্রশ্ন। একজন নেতা অন্য নেতার বিষয়ে কথা বলতে গিয়ে সে ভাষা প্রয়োগ করছেন, সেটা রুচিশীল হওয়াটাই বাঞ্ছনীয়। বিরোধীদের বিষয়ে সংযত থেকেও সে কথা বলা যায়। এর লেটেস্ট উদাহরণ তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র সহ আরো কয়েকজনকে নিয়ে কি কুৎসিত ভাষায় আক্রমণ করলেন। সুগত রায়কেও ছাড়লেন না, নারদার চোর বলে বসলেন। আমি কল্যাণবাবুর কথা বলছি। সেই কল্যাণবাবু ইভেন আজকে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা রুচিশীল নয়। কিংবা কুণাল ঘোষ, দিলীপ ঘোষ বিয়ে করছেন একটা ভালো সময়, একটা ভালো খবর। দেখুন, 61 বছরে বিয়ে করার জন্য না দম লাগে, সেই দম দিলীপ ঘোষের আছে। তৃণমূলের অনেক নেতাদের কথা বলতে পারি যারা সেই দমটা রাখেন না। যাক, সে প্রসঙ্গে যাব না। সেখানে কুণাল ঘোষ দাঁড়িয়ে বলছেন
যে এই বিয়ে হলো ইকো পার্কে, ইকো পার্কের জন্যই হলো, ইকো পার্ক তো মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, তাই সমস্ত ক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায়। কি অবান্তর যুক্তি! একটা শুভেচ্ছা বার্তা উড হ্যাভ বিন ইনাফ, কুণাল বাবু। রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করেছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। কিন্তু বাকি রাজনৈতিক নেতারা যে পথে হাঁটছেন তাতে সৌজন্য নেই, সৌজন্য অনেকদিন আগেই হারিয়ে গিয়েছে। রাজনীতিতে দুর্নীতি রয়েছে, তার পাশাপাশি এখন এই ভাষা সন্ত্রাস কিংবা কুরুচিকর শব্দের ব্যবহার বেড়ে গিয়েছে। ভাষাবিদ পবিত্র সরকার তিনিও সহমত। তার কথায় নির্বাচনে ভদ্র সমাজের আচার অনুশীলন বলে মনে করি, কিন্তু রাজনীতি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। রাজনীতি অবৈধ উপায়ে রোজগারের পথ হয়ে দাঁড়াচ্ছে এবং অপরাধের এই পরিসরটা বেড়ে যাওয়ায় ভাষাগত অপরাধটাও বাড়ছে। এবার এখানেই আমাদের প্রশ্ন, সত্যি কি তাই? রাজনীতির সঙ্গে এখন ক্রাইম কিংবা ক্রিমিনালদের একদম আঁতাত, স্বতঃস্ফূর্ত আঁতাত। সেই কারণেই কি শালীনতা, গুড হিউম্যানিটেরিয়ান স্যামারিটানিয়ান বিহেভিয়ার্স সব লোপ পেয়েছে? তাই জন্যই কি শিক্ষিত ভদ্রলোকরা আর রাজনীতিতে আসতে চাইছেন না, এবং যারা আসছেন তারা টিকতে পারছেন না? কারণ এই ভাষা সন্ত্রাস, ধর্ম নিয়ে ভাষা সন্ত্রাস, রাজনীতি নিয়ে ভাষা সন্ত্রাস, মানুষকে নিয়ে ভাষা সন্ত্রাস আর কতদিন চলবে? আপনাদের আরেকবার শোনাবো, তিনটি বক্তব্য শোনাবো খুব সহজভাবে। শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের সম্বন্ধে কি বলছেন, তারপর শোনাবো হুমায়ুন কবির তিনি কি বলছেন, এবং সব শেষে আপনাদের শোনাবো বাপি হালদার, তৃণমূলের এক এমপি সাংসদ, তিনি বা কি বলছেন। তিনটে বক্তব্য পরপর শুনুন। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে, যা খুশি তাই করে যাব, আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন, আমাদেরকে চ্যাংদোলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। হ্যাঁ, সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, এলাকার সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, এলাকার সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে। আর এবার আরেকটা বক্তব্য শোনাবো হুমায়ুন কবিরের। তিনি ধর্মকেও ছাড়লেন না, মানুষকে ধর্মের তরাজুতে ওজন করে একটা কি অদ্ভুত কথা বলছেন। শুনুন শুনুন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, সমস্ত কিছু মেনে নেবেন? উপায় না থাকলেও মেনে নিতে হবে, কারণ এটাই এখন রাজনীতির নীতি হয়ে গেছে। আমার আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু তাই বলে কি আর নেতারা নিজেদের বদলাবে? স্যাড বাট ট্রুথ। চলুন এবার একটু মালদার দিকে যাই, কারণ রান্নাঘর পিছু ট্যাক্স নেওয়ার সিদ্ধান্ত মালদা পুরসভার, তারপর প্রতিবাদ। মালদায় ইংলিশ বাজার পুরসভা ঘেরাও করলো বামেরা। সিপিএম এর শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বে বামেদের জেলার নেতা নেত্রীরা এই বিক্ষোভের সমাবেশে অংশগ্রহণ করেন। তার আগে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে বামেদের বিশাল একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে নেতাজি সুভাষ মোড় এলাকায় পৌঁছে যায়। সেখানে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তারা। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো
কিচেন ট্যাক্স বলে একটি অদ্ভুত ট্যাক্স মালদা পুরসভা এই মুহূর্তে শুরু করার চেষ্টা করছে। সেই ট্যাক্সটি কি? কিচেন ট্যাক্স মানে কি দেখুন। রাজ্যে যেখানে বহু করেই ছাড়ের ব্যবস্থা রয়েছে, সেখানে বাড়ির জঞ্জাল ফেলতেও কর বসানোর সিদ্ধান্ত নিল ইংরেজবাজার পুরসভা। এমনকি বাড়িতে রান্নাঘরের সংখ্যা বেশি হলে সেই হিসাবে বেড়ে যাবে করের পরিমাণ। ইংরেজবাজার পুরসভার এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে গোটা শহর জুড়ে। পুরসভার এই অভিনব ও নতুন কর বসানোকে কেন্দ্র করে জোর কদমে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। প্রথমে দেখে নি কি এই নতুন কর। বাড়ির জঞ্জাল ফেলতে দৈনিক কর ধার্য। রান্নাঘর পিছু দৈনিক 1 টাকা করে কর। যতগুলি রান্নাঘর করও দিতে হবে তত গুণ। পুরসভার এই সিদ্ধান্তে অনেক বাসিন্দাই অখুশি। এদিকে নতুন এই জঞ্জাল ট্যাক্সকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পুরসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু। প্রতিদিন নিত্য নতুন করের বোঝা চাপিয়ে জনতাকে নাজেহাল করার হচ্ছে বলেই অভিযোগ বামেদের। ভাবে রান্নাঘর প্রতি যে ট্যাক্সের বোঝা পৌরসভা চাপাচ্ছে, মানুষের বাড়িতে বাড়িতে যে হ্যান্ডবিল দিয়েছে, সাধারণ মানুষ কেউই চায় না এই ট্যাক্স দিতে। কারণ যে পরিবেশ পরিস্থিতির মধ্যে মানুষ তো ট্যাক্স দিচ্ছে, হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, তারপরে আবার কেন কোথায় বলা হয় যে আবার পুনরায় ট্যাক্সের বোঝা চাপাতে হবে? এর আগে জলের ট্যাক্সে করা চাপানো হলো, আবার আজকে চাপানো হচ্ছে জঞ্জাল কর, রান্নাঘর প্রতি ট্যাক্স, তারপরে ইলেকট্রিকের ট্যাক্স, একটার পর একটা ট্যাক্স বাড়ানো হবে। কিসের দৃষ্টিভঙ্গিতে? পৌরসভা না চালাতে পারলে ছেড়ে দিন। যদিও সিপিএম এর কথার কোনো মূল্য নেই বলে কটাক্ষ করেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সমাজে কাজ করছে কিনা, রাস্তাঘাট পরিষ্কার করছে কিনা, জল দিচ্ছে কিনা, ড্রেন দিচ্ছে কিনা, আলো দিচ্ছে কিনা, সামাজিক উন্নয়ন করছে কিনা মানুষ বলবে। ওনাদের কাছে সার্টিফিকেট দরকার নেই। ওনারা পলিটিক্যাল পার্টি, দূরবীন দিয়ে দেখছে মানুষ এখন সর্বস্তরে জিরো হয়ে গেছে। বামেদের অভিযানকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। সিপিএম এর বিরুদ্ধে তৃণমূলের সঙ্গেই আতাত অভিযোগ ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতার। অনেক বিষয়ে কথা বলছে, কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে তাদের বড় বড় নেতারা চেয়ারম্যানের কাছে মাঝে মাঝে আসেন, নিজের সুযোগ সুবিধাগুলো ঠিক নিয়ে বাগিয়ে চলে যান। আজকে সামনে ভোট আসছে, বিধানসভা ভোট, আজকে এইসব নাটকবাজি করে তারা করার চেষ্টা করছে। তাদের এমন একটা অবস্থা যে একটা সিটও ইংরেজবাজারের মানুষ তাদেরকে দেয়নি। এমনিতেই ইংরেজবাজারের বাসিন্দাকে অনেক রকমের কর দিতে হয়, সেখানে রান্নাঘর পিছু নতুন করে এই করের সিদ্ধান্তে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ। সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা। বেশ এরকম অদ্ভুত অদ্ভুত অনেক জিনিসপত্র ঘটছে, কিন্তু আজকে আমরা ঠিকই করেছি শেষ করার আগে একটা ভালো খবর দিয়ে শেষ করব। সত্যি ভালো খবর। দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার তারা বিবাহিত, শুভ বিবাহ তাদের সম্পন্ন হলো। সেই ছবি আপনাদের দেখাবো। দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের এক্সক্লুসিভ ছবি, এক্সক্লুসিভ এনকেটিভি বাংলা এক্সক্লুসিভ সেই ভিজুয়ালস। দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারের 7 পাকে বাঁধার ছবি, এক্সক্লুসিভ এই ভিজুয়ালস আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র এনকেটিভি বাংলায়। বাড়িতে আড়ম্বরহীন একটি বিয়ে, ছোট্ট অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে এই দুই রাজনীতিবিদ, রিঙ্কু মজুমদার তিনিও রাজনীতি করেন, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা সামলান তিনি। দিলীপ ঘোষ দোর্দণ্ড প্রতাপ নেতা বিজেপির, তার সঙ্গে সারা জীবনের জন্য 7 পাকে বাঁধা পড়লেন, আবদ্ধ হলেন। সত্যি এই ছবিগুলো মন ভালো করে দেয়। নিজের জীবনের আরেকটি ইনিংস শুরু করলেন আজ দিলীপ বাবু, আর দিলীপ বাবুকে বর বেশে দেখে সত্যি বেশ ভালো লাগছে। দিলীপ ঘোষ জীবনের নতুন ইনিংস শুরু করছে। এনকেটিভি বাংলার সকল কর্মী, সকল সাংবাদিক এবং সকল পরিবারের তরফ থেকে দিলীপ বাবু রিঙ্কু মজুমদারকে একেবারে প্রাণ থেকে, মন থেকে শুভেচ্ছা। তাদের আগামীটা যেন ভালো কাটুক। এই ছবি আপনাদের একেবারে এক্সক্লুসিভ সরাসরি দেখাচ্ছি। দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়ের মুহূর্তের ছবি, সেই শুভ মুহূর্তের ছবি। এই ছবিটাই মনে থাক আজ যাওয়ার আগে।
রাজনীতির আস্তাখুর নোংরার বাইরেও একটি সুন্দর জগৎ আছে, যেটা আজ দিলীপবাবু বেঁচেছেন। আশা করছি আগামী দিনে এই সুন্দর জগৎটাকেই আমাদের দেশের নেতারা বাঁচবেন এবং এই গোটা দুনিয়াটা আরো সুন্দর হয়ে যাবে। আমি তাও যাওয়ার আমার হাতে আর একদম সময় নেই, নাহলে একবার সরাসরি আপনাদেরকে দিলীপবাবুর ওখান থেকে দিলীপবাবুর বিয়ের অনুষ্ঠানের ছবি দেখাতাম, কিন্তু কিছুক্ষণ পর নিশ্চয়ই সেই ছবি দেখা যাবে। আপাতত এখানে শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর অবশ্যই জয় হিন্দ।